স্বাস্থ্য দুরন্তমন। কথায় বলে যারা সবসময় নিজেকে অসুস্থ ভাবে তারা আজীবন অসুস্থই থাকে, কিন্তু আমরা চাই সবার সুস্থতা। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্তমন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর অ্যাডেনয়েড গ্ল্যান্ডের সমস্যা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন শিশু নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আলী জেইকব আর্সেনাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমরা অ্যাডেনয়েড গ্ল্যান্ড সম্পর্কে শুনেছি, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। অ্যাডেনয়েড গ্ল্যান্ড একটা লিম্ফয়েড অর্গান, যেটা টনসিলের মতো। টনসিল যেমন আমাদের করছে, বিভিন্ন রকমের ইনফেকশন থেকে সাবসাইড করছে। অ্যাডেনয়েড গ্ল্যান্ডটা বেসিক্যালি থাকছে আমাদের নাকের পেছনে, নাক বরাবর। এটা আলা জিহ্বাটা আছে না আমাদের, ওখানকার নিচে। এটা আমরা ন্যাজোফেরিংস একটা জোন বলি। আমরা যে অক্সিজেন নিচ্ছি নাক দিয়ে, বাতাস পাস হচ্ছে, তো ওখান দিয়ে তো আমাদের কিছু জার্ম যাচ্ছে, ব্যাকটেরিয়াল ভাইরাল জার্ম যাচ্ছে না, পাস হচ্ছে না। তো ওই অ্যাডেনয়েড গ্ল্যান্ডটা করে কি, আমাদের এই ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাসকে কিল করার জন্য ওই গ্ল্যান্ডটা ওখানে অবস্থান থাকে, যার ফলে আমাদের যত ঠান্ডা কাশি বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের প্রাথমিক যে প্রিভেনশন বা প্রাথমিক ধাক্কাটা ওই অ্যাডেনয়েড গ্ল্যান্ডটা আক্রান্ত থেকে আটকাচ্ছে আর কি। স্যার, কোন বয়সে শিশুদের অ্যাডেনয়েড গ্ল্যান্ডের সমস্যা বেশি হয়ে থাকে? আমাদের দেশে সাধারণত 3 বছর থেকে 10 বছর বয়সের বাচ্চাদের অ্যাডেনয়েড গ্ল্যান্ডের সমস্যা আমরা পেয়ে থাকি। তো অ্যাডেনয়েড গ্ল্যান্ডটা অ্যাকচুয়ালি বয়স বাড়ার সাথে সাথে 10 ইয়ার্স বা তারপর থেকে এটা থাকার কথা না, সে নিজে নিজে সংকুচিত হয়ে যায়, এটা রিজলভ হয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে আমরা 13-14 বছরের বয়সের বাচ্চাদেরকেও পেয়ে থাকি অ্যাডেনয়েড গ্ল্যান্ড। স্যার, কি কি কারণে শিশুর অ্যাডেনয়েডের সমস্যা হতে পারে? সাধারণত একটা বাচ্চার যদি খুব ঘন ঘন ঠান্ডা লাগে, সেটা ব্যাকটেরিয়ালও হতে পারে, ভাইরালও হতে পারে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাডেনয়েড গ্ল্যান্ড বড় হচ্ছে, আবার আমরা হয়তো ট্রিটমেন্ট দিচ্ছি, সেকেন্ড অ্যাটাক হলো ভাইরাল বা ব্যাকটেরিয়াল, সে আবার বড় হচ্ছে। তো এইভাবে আস্তে আস্তে যখন বারবার প্রবলেম হতে থাকে, ঠান্ডা ভাইরাল ব্যাকটেরিয়াল একটা সিজনাল চেঞ্জের কারণে হোক বা ওয়েদারের কারণে হোক, তখন গ্র্যাজুয়ালি অ্যাডেনয়েড গ্ল্যান্ডটা একটু একটু করে বড় হতে থাকে। জি। তাহলে রিপিটেড ঠান্ডা লাগলে সেক্ষেত্রে অ্যাডেনয়েড সমস্যা ভোগার একটা পসিবিলিটি বা চান্স থাকে। হ্যাঁ স্যার, কোনো কি স্পেসিফিক সময় বা সিজন আছে যে যখন অ্যাডেনয়েডের সমস্যাটা দেখা দেয়? সাধারণত শীতকালটাতে আমরা একটু এটা বেশি পাই, বিকজ যে অ্যাডেনো ভাইরাস নামে একটা ভাইরাস আছে, যেটা অ্যাডেনয়েড গ্ল্যান্ডে আপনার অ্যাটাক করতে। এছাড়া অন্য অন্য ব্যাকটেরিয়াল কারণে হতে পারে, বাট এই সিজনটাতে আমরা একটু বেশি পেয়ে থাকি। সাধারণত শীতকালের দিকে অ্যাডেনয়েডের প্রবলেমটা বেশি হয়, কারণ এই সময় নাজাল কনজেশনগুলো বেশি হয়। তো এই সময়টাতে আমরা একটু অ্যাডেনয়েডের সমস্যাগুলো বেশি পেয়ে থাকি। স্যার, কি কি লক্ষণ দেখলে বাবা মায়েরা বুঝতে পারবেন যে তার শিশু অ্যাডেনয়েড সমস্যায় ভুগছে? হ্যাঁ, সাধারণত প্রথমেই আমার কাছে বাবা মারা আসে যে তার বাচ্চা হা করে ঘুমাচ্ছে, তার বাচ্চা মুখ নাক দিয়ে শ্বাস নিতে পারছে না, মুখ দিয়ে শ্বাস নিচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে এটাকে আমরা মাউথ ব্রিদিং বলে থাকি। বা অনেক সময় রাতের বেলা ঘুমের সময় দেখা যায় বাচ্চা ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠে পড়ে, যে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো তখন বোঝা যাচ্ছে যে অ্যাডেনয়েড গ্ল্যান্ড বড়, সে নাক দিয়ে শ্বাস নিতে পারছে না, সেজন্য সে ঘুম থেকে উঠে পড়ছে। সকালেও আমরা অনেক সময় বাচ্চাদের পাই যে আমাদের মাদেরকে জিজ্ঞেস করতে হয় যে বাচ্চা কি সকালে মুখ দিয়ে লালা পড়ে। তো মা যদি বলে যে হ্যাঁ লালা পড়ে, তখন আমরা বুঝতে পারি যে বাচ্চার অ্যাডেনয়েডের প্রবলেম থাকতে পারে বা সম্ভবত অ্যাডেনয়েডের প্রবলেম আছে। স্যার, অ্যাডেনয়েডের সাথে কি নাক ডাকার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই। কারণ অ্যাডেনয়েড গ্ল্যান্ডটা যেখানে অবস্থিত, আমরা ওই জোনটাকে ন্যাজোফেরিংস বলি। আমাদের নাকের যে বাতাসটা আমাদের ফুসফুসে যে পাস করে, ঠিক ওই রাস্তাটা দিয়ে পাস করে। অ্যাডেনয়েড যদি বড় থাকে, তখন ওই প্যাসেজটা শুরু হয়ে গেলে তখন বাচ্চার শ্বাস নিতে খুব প্রবলেম হয়। তো এইটা থেকে অনেকে এটাও ভাবে যে তার বাচ্চার অ্যাজমাটিক কোনো প্রবলেম কি না। এটা অ্যাজমা আলাদা একটা চ্যাপ্টার, বাট নাও থাকতে পারে তার অ্যাজমা।
কিন্তু অ্যাডেনয়েড হলে হচ্ছে যে নাকটা আপনার প্যাসেজটা শুরু হয়ে যাবে, অ্যাডেনয়েড গ্ল্যান্ডটা বড় হলে বড় রিপিটেড ইনফেকশন হবে, অ্যাডেনয়েড গ্ল্যান্ডটা বড় হবে, তখন প্যাসেজটা শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর কি। স্যার, আপনি লক্ষণে নাক ডাকার কথা বললেন, কিন্তু আমরা যখন দেখি যে কোনো শিশু নাক ডাকছে তখন কিন্তু ভাবি যে শিশুর ঘুমটা খুব ভালো হচ্ছে। এক্ষেত্রে যদি কিছু বলতেন, আর আমরা কখন বুঝতে পারবো যে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে? আচ্ছা, হ্যাঁ, এটা খুবই একটা মজার কোয়েশ্চেন। বাবা মারা মনে করে যে তার বাচ্চা নাক ডাকছে এবং ঘুম হয়তো খুব ভালো হচ্ছে। বেসিক্যালি অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। এইটা হচ্ছে যে তার অ্যাডেনয়েড বড় হয়ে যাওয়ার কারণে প্যাসেজটা শুরু হয়ে যাচ্ছে, বাতাস যেখান দিয়ে পাস হচ্ছে ওটার প্যাসেজ শুরু হয়ে যাওয়াতে তার একটা অবস্ট্রাকশন হচ্ছে। জি, দ্যাটস ওয়াই বাচ্চা কিন্তু তখন নাক ডাকছে। হ্যাঁ, এর সাথে যদি বাচ্চার বাবা মা অবশ্যই এই কমপ্লেনটা করবে যে হ্যাঁ তার বাচ্চা নাক ডাকছে, এটা অ্যাকচুয়ালি ডাক্তার তাদেরকে জিজ্ঞেস করে সাধারণত যে আপনার বাচ্চাকে ঘুমের মধ্যে নাক ডাকে, তখন আমরা ফাইন্ড আউট করি যে হ্যাঁ তার অ্যাডেনয়েড থাকার পসিবিলিটি আছে। আর হচ্ছে রিলেটিভলি আমরা যেগুলো কিছু ফাইন্ডিংস তাদেরকে জিজ্ঞেস করতে হয় যে আপনার বাচ্চা কি একটু কানে কম শুনছে কিনা। আচ্ছা, অ্যাডেনয়েড বড় হলে হয় কি আমাদের ওই হিয়ারিংয়ের একটু প্রবলেম হয়, বাচ্চাদের কানে একটু কম শুনতে পারে বা মনোযোগটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমে যায়। তারপর আরও কিছু যেটা হয় যে আমরা এগুলো জিজ্ঞেস করি যে সে কি মানে সে তার যে এডুকেশন, যে পড়ালেখার যে অবস্থা সেটাকে সে মনে রাখতে পারছে কিনা, স্মরণ শক্তিটাও কিছুটা কমে যায়। সে শুধু নাক ডাকলো বলে যে সে ঘুমাবে ভালো এটা না, আমাদেরকে তখন এই বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করে বের করতে হয় যে অ্যাকচুয়ালি তার অ্যাডেনয়েডের প্রবলেমটা আছে। তখন আমরা একটা এক্সরে করি, যদি তখন দেখা যায় যে হ্যাঁ এক্সরেতে তার প্রবলেম আসছে, তখন এটা আমাদের বোঝাতে হয় যে আপনার যে বাচ্চা নাক ডাকছে এটা অ্যাকচুয়ালি অ্যাডেনয়েড এরকম বড় হওয়ার কারণে। স্যার, অ্যাডেনয়েডের সমস্যা ছাড়া অন্য কোনো কারণে কি নাক ডাকতে পারে? হ্যাঁ, আমরা ওই কিছু বাচ্চা পাই যে যারা একটু স্বাস্থ্যবান, তাদের কিন্তু অনেক সময় আমরা এক্সরেতে অ্যাডেনয়েড পাচ্ছি না, ওই শিশুগুলো কিন্তু অনেক সময় নাক ডাকে। হ্যাঁ, অনেক বাচ্চাদের হচ্ছে যদি নাকের হাড় বাঁকা থাকে, তবে এটার পার্সেন্টেজ খুব কম, সেই সব বাচ্চাগুলোও কিন্তু আপনার নাক ডাকার একটা ইয়ে থাকে। এটা যে নাক ডাকবে এরকম কোনো কিছু না, এটা একটা পসিবল কজ থাকে অ্যাকচুয়ালি। স্যার, আপনি যে লক্ষণগুলো উল্লেখ করলেন এগুলো দেখলেই কি আমরা ডাক্তারের কাছে যাব, না ঘরোয়াভাবে চিকিৎসা সম্ভব? অ্যাকচুয়ালি অ্যাডেনয়েডের ঘরোয়াভাবে চিকিৎসা সম্ভব না। এটা হচ্ছে যে ডাক্তারকে প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্টে যেতে হবে। কনজারভেটিভ ট্রিটমেন্ট যদি ফেল করে তখন হচ্ছে যে আমরা অ্যাডেনয়েডের যে মেইন চিকিৎসা যে অ্যাকচুয়ালি সার্জারি, জি, এইটাতে আপনাকে যেতেই হবে। তাহলে আমরা অ্যাডেনয়েডের সমস্যা হলে এই লক্ষণগুলো দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হব। জি, স্যার, অ্যাডেনয়েড সমস্যার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি একটু বলতেন। চিকিৎসা পদ্ধতিতে অ্যাকচুয়ালি আমরা অ্যাডেনয়েড এক্সরে করার পর যে 4টা গ্রেড পাচ্ছি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 অ্যান্ড 4। সাধারণত আমরা গ্রেড 2 পর্যন্ত একটু কনসিডার ইয়েতে রাখি যে এখানে কিছু করতে হবে না, আপনি আপনার বাচ্চার ইমিউনিটিটা একটু ডেভেলপ করেন, হেলদি ডায়েটে থাকুক, ওভার হাইড্রেশনে তো পানি খাবে বেশি করে, ভিটামিন সি খাবে বেশি করে। গ্রেড 3তে আসলে তখন আমরা একটু টেনশন মানে একটু অ্যালার্মিং দিকে যাই যে এটা গ্রেড 4 পর্যন্ত পৌঁছায় কি না। গ্রেড 3তে থাকলে আমরা হচ্ছে নাজাল কিছু স্টেরয়েড স্প্রে ইউজ করি, সাথে অ্যান্টিহিস্টামিন যদি প্রয়োজন মনে করি আমরা ব্যবহার করি। তো তাতেও যদি ডেভেলপ না করে তখন আমরা সেকেন্ড টাইমে আবার একটু কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই। সেই ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে বাচ্চা না ক্লিনিক্যালি কমপ্লেন করতেছে, তার বাচ্চার মা বলতেছে যে না আমার বাচ্চা মানে রাতে সেম প্রবলেমগুলো হচ্ছে, ঘুম থেকে উঠে যাচ্ছে বা তার ঘন ঘন সর্দি লাগতে এসে, তখন আমরা একটু অপারেশনের কথা চিন্তা করি। আর যদি গ্রেড 4-এ থাকে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু ইউজ করা মানে অ্যাকচুয়ালি তখন আমরা কনজারভেটিভ ইউজ করলে সেই ক্ষেত্রে খুব এমন একটা বেনিফিটেড হই না, সেক্ষেত্রে সার্জারি মাস্ট করতেই হয়। স্যার, আপনি চিকিৎসা পদ্ধতিতে গ্রেডের কথা বললেন, এই গ্রেডগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। হ্যাঁ, গ্রেড যেমন আমি বললাম যে গ্রেড 1 এই ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার অ্যাডেনয়েড গ্ল্যান্ডটা
মাইল্ড একটু বড় থাকে, গ্রেড 2-তে হচ্ছে মডারেট বড় থাকে, 3-তে হচ্ছে মডারেটলি সিভিয়ার থাকবে এবং গ্রেড 4-এ হচ্ছে টোটালি অবস্ট্রাকশন থাকবে। স্যার বড় হওয়ার পাশাপাশি কি আর কোনো লক্ষণ থাকবে নাকি শুধু জাস্ট অ্যাডিনয়েড গ্ল্যান্ডটাই বড় হবে? না, শুধু অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা বড় হবে এবং কিছু প্রবলেম তো থাকে। ও বাচ্চাদের সাধারণত আমরা ওই যে হেয়ারিং লসের কথা বললাম, এটা একটা প্রবলেম থাকে। কারণ অ্যাডিনয়েড গ্ল্যান্ড যখন বড় হয় তখন আমাদের ইউস্টিশিয়ান টিউবটার যে সে একটু কম্প্রেস করে ফেলে, তখন মিডিল এয়ার আমাদের যে মধ্যকর্ণ আছে ওখানে যে একটু ইনফেকশন হওয়ার চান্স থাকে এবং যার ফলে হয় কি হেয়ারিংটা একটা লস হওয়ার পসিবিলিটি থাকে। এটা কিন্তু অ্যাডেনয়েডের একটা খুব বড় একটা প্রবলেম। এছাড়া অনেক সময় আমরা ওই মেমোরি লস বলি, যে দেখা যাচ্ছে যে বাচ্চা স্কুলের পারফরমেন্স খুব গ্র্যাজুয়ালি ফল করতে থাকে, শিশুর কি অ্যাটেনশন কমে যায়? অ্যাটেনশন কমে যায় এটাতে। স্যার গ্রেড 4-এ আপনি অপারেশনের কথা বলেছেন, সেক্ষেত্রে অপারেশন করলে কি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়? ও এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা যখন অ্যাডেনয়েড টোটাল অবস্ট্রাকশন যখন আমরা গ্রেড 4-এ পাচ্ছি, আমরা অ্যাডেনয়েড অপারেশন করছি। কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমরা শুধু যদি অ্যাডেনয়েড ফেলে দিই, এতে রিকারেন্স হওয়ার চান্স থাকে যদি আমরা টনসিল দুটো না ফেলি। আমরা যখন অ্যাকচুয়ালি অ্যাডেনয়েডে প্রবলেম হয়, আমরা সাথে সাথে পাশাপাশি হচ্ছে যে ওই অপারেশন থিয়েটারে যে আমরা টনসিল দুটো ফেলে দিই, দ্যাট মিনস হচ্ছে অ্যাডেনয়েড ফেলছি এবং দুটো টনসিল ফেলছি। কারণ আমাদের যদি টনসিলগুলো থাকে, টনসিল থেকে যদি ইনফেকশন হয়, সেক্ষেত্রে যে দেখা যায় যে আমরা যে শুধু অ্যাডেনয়েডটা ফেলে দিলাম, সে আবার যে রিকারেন্স করার একটা চান্স থাকবে অ্যাডেনয়েড গ্ল্যান্ডে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ডিসাইড করি যে আমরা অ্যাডেনয়েডটা অপারেশন করব, তখন টনসিল দুটো ফেলে দিই। না হলে হয় কি, একবার যদি শুধু অ্যাডেনয়েড যদি আমরা রেখে দিই, টনসিল যখন ইনফেকশন হয় তখন দেখা যাচ্ছে অ্যাডেনয়েডের উপর আবার একটা ইফেক্ট হয়। এতে দেখা যায় যে অ্যাডেনয়েডটা আবার একটু গ্রোথ হতে থাকে। তো অতএব আমাদেরকে অ্যাকচুয়ালি পুরো টনসিল এবং অ্যাডেনয়েড দুটোই ফেলে দিতে হয়। একবার যদি আমরা ফেলে দিই, সাধারণত হয় না, কোনো প্রবলেম হয় না, একদম কিউর হয়ে যায়, পুরোপুরি সুস্থ হয়ে যায়। 5% কেসে অ্যাডেনয়েডে একটু রিকার হওয়ার চান্স থাকে, এটা খুবই কম। স্যার এই যে আমরা টনসিল ফেলে দিচ্ছি, অ্যাডেনয়েড ফেলে দিচ্ছি, সেক্ষেত্রে ভবিষ্যতে কি কোনো ধরনের বড় জটিলতার সম্মুখীন হতে পারে শিশু? না, এটা হয় না। কারণ অ্যাকচুয়ালি অ্যাডেনয়েড গ্ল্যান্ড কিন্তু আপনার একটা বয়সের সাথে সাথে সে রিগ্রেস হয়ে যাচ্ছে। তখন কিন্তু আর অ্যাডেনয়েড বডির ওই বয়সটাতে যে আপনাকে ইমিউনিটি প্রোটেকশন দিচ্ছে, তখন আপনি যখন 8 ইয়ার্স বা 10 ইয়ার্সের মধ্যে আপনার যখন গ্ল্যান্ড আপনি রিগ্রেস হয়ে যাচ্ছে, আপনার বডির যে অন্যান্য ইমিউন সিস্টেমগুলো আছে সেগুলো কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা করছে। স্যার অ্যাডেনয়েড এবং টনসিল এটা কি একই ধরনের সমস্যা? এখানে অ্যাডেনয়েড হচ্ছে একটা গ্ল্যান্ড আর টনসিল দুটো গ্ল্যান্ড। এই তিনটা জিনিস এক ধরনের এই তিনটা জিনিস হচ্ছে একটা লিম্ফয়েড অর্গান। এই তিনটা জিনিসই হচ্ছে একটা চেইন মেনটেন করছে। মানে কাজগুলো হচ্ছে যে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে আমাদের এই গলা থেকে উপর পর্যন্ত যে আমাদের জোনগুলো আছে, সেইখানে যে ব্যাকটেরিয়া ভাইরাল যে ইনফেকশনগুলো আছে সেগুলোকে এই অ্যাডেনয়েড এবং টনসিল এই ধরনের গ্ল্যান্ড এবং আরও গ্ল্যান্ড আছে, ওগুলো আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে। স্যার অ্যাডেনয়েড সমস্যায় শিশুর স্মরণশক্তি কমে যায়, শিশু কানে কম শুনতে পারে, সেক্ষেত্রে কি মানসিক বিকাশে কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, কিছুটা তো অবশ্যই হ্যাম্পার করে। যেমন স্মরণশক্তি কমে যাচ্ছে, বাচ্চার স্কুল পারফরমেন্স কিন্তু তখন ধীরে ধীরে গ্র্যাজুয়ালি খারাপ হতে থাকে, কমতে থাকে, যেটা সে এবং যে আপনি কানে কম শোনার কথা যেটা আমরা বললাম, দেখা যাচ্ছে বাচ্চা কানে শুনছে না, তো ওটা বুঝবে কি করে? তো এই যে আমরা প্রবলেমগুলো ফেস করি, যে অ্যাডেনয়েডের জন্যে কিছু সবার যে এক ধরনের প্রবলেম থাকবে ঠিক তা না, কিন্তু এই প্রবলেমগুলো কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা পাই, যে বাচ্চা আগে স্কুলে যে রেজাল্টটা করতো এখন সেটা করছে না। আর আরেকটা হচ্ছে যে ওর দেখা যায় বাচ্চার কিছু বিহেভিয়ারাল
একটু প্রবলেম থাকে, আমরা যদি অ্যাডেনয়েড রিমুভ করে ফেলি, গ্র্যাজুয়ালি এই যে মানসিক বিকাশের যে প্রবলেমগুলো থাকে এগুলো আস্তে আস্তে একটু কমে যেতে থাকে। শিশু কি পুরোপুরি সুস্থ হয়ে যায়? হ্যাঁ, এটা তখন আমরা যদি প্রপার হচ্ছে তাকে গাইডগুলো করি, তখন আস্তে আস্তে সে একদম নর্মাল বাচ্চার মতোই থাকে। স্যার, আমরা চাই না কোনো শিশুই অ্যাডেনয়েড সমস্যায় আক্রান্ত হোক, সেক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি? অ্যাডেনয়েড গ্ল্যান্ডের সমস্যা যেটা হয় যে বাচ্চার ঘন ঘন ঠান্ডা লাগে। বাবা মাকে বলবো যে আমার এই দিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আপনার বাচ্চা কোনোভাবেই যাতে ঠান্ডার এনভায়রনমেন্টে যাতে মানে ঠান্ডার এনভায়রনমেন্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এমন কোনো এনভায়রনমেন্টে থাকবে না যে তার ঠান্ডা লাগার পসিবিলিটি আছে। সো যতবারই আপনার বাচ্চা ঠান্ডা সর্দি কাশিতে আক্রান্ত হবে ততবারই গ্ল্যান্ডটা আপনার বড় হতে থাকবে। তো আপনি যত ফ্রিকোয়েন্সিটা কমায় নিয়ে আসতে পারবেন, আপনার বাচ্চার অ্যাডেনয়েড গ্ল্যান্ডও নর্মাল থাকবে সাধারণত। বাবা মা যদি সিজনাল চেঞ্জের সময় যে বাচ্চাকে যদি একটু প্রোটেকশনে রাখে, যদি আপনার হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের একটা সিজন চেঞ্জ হচ্ছে, বাচ্চা ওই টাইমটাতে প্রোটেকশন নিচ্ছে না, তো ওর যাতে ঠান্ডাটা কম লাগে, এটা আপনি ভিটামিন সি জাতীয় খাবার দিতে পারেন। আপনি দেশীয় আমাদের হচ্ছে আমড়া, তারপর হচ্ছে কামরাঙ্গায়, মানে ভিটামিন সি জাতীয় যত কিছু আছে এগুলো আমরা যদি ব্যবহার করি, ফলগুলো দিতে পারি। হ্যাঁ, তাতেও এছাড়া হচ্ছে আমরা জিঙ্ক ইউজ করতে পারি, এতে বাচ্চার ইমিউনিটি খুবই ডেভেলপ করে। তো এই প্রিকশনগুলো আমরা নিতে পারি। সাথে প্রচুর পরিমাণে পানি খাবে, হেলদি ডায়েট খাবে, এতে বডি ইমিউনিটি বাড়বে, যার ফলে হবে কি অ্যাডেনয়েড আপনার মানে ইনফেকশন হওয়ার প্রবণতাটা অনেকটা কমে আসবে অ্যাকচুয়ালি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আজ এ পর্যন্তই। কথা হলো শিশুর অ্যাডেনয়েড গ্ল্যান্ডের সমস্যা নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের যত্নে রাখুন। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।